ছাত্র জনতার আন্দোলন পরবর্তী বিজয়কে প্রশ্নবিদ্ধ করতে অনেক অপচেষ্টা চলছে। সাম্প্রদায়িক হামলা, মামলা, বাণিজ্য সহ সারা দেশে ভয়াবহ আইনি সন্ত্রাসবাদ চলছে। দেশে যেমন বৈষম্যের ঠাঁই নাই, তেমনি হয়রানির কোনো সুযোগ নাই বলে হুঁশিয়ারি দিয়েছেন রংপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। ধর্মভিত্তিক রাজনৈতিক দল জামাতে ইসলামী এবং তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হয় গত 1 আগস্ট। ক্ষমতার পালা বদলে জামাত শিবিরের নিষিদ্ধের আদেশেও প্রত্যাহার কথা শোনা যায়। গত কয়েকদিন ধরে এই নিয়ে আদেশ জারির কথা থাকলেও এখনও তা হচ্ছে না। গণ অভ্যুত্থানের হত্যাকাণ্ডের তদন্ত শুরু করতে সরকারের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মেশিনের টেকনিক্যাল টিম। স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এই কথা জানান সফররত দলটির প্রধান। সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গুলশান থেকে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছে ডিবি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 17 আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়ে পরে তিনি তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী কামালা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যকার আগামী মাসের ডিবেটে মাইক্রোফোন বন্ধ রাখা নিয়ে দ্বিমত সৃষ্টি হয়েছে। ডিবেট চলাকালে এক প্রার্থীর কথা বলার সময় আরেক প্রার্থীর মাইক্রোফোন বন্ধ রাখা হবে কিনা তা নিয়ে তর্কাতর্কি করছে ট্রাম্প ও কামালার প্রচার শিবির। আর্লিংটন ন্যাশনাল সেমিটারিতে একটি পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে অংশ নিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর ন্যাশনাল গার্ড অ্যাসোসিয়েশনকে দেওয়া এক ভাষণে আফগানিস্তান ইস্যুতে প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের সমালোচনা করেন ট্রাম্প। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে সংঘর্ষ ও ধাওয়াপাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। দফা 1 দাবি 1 মমতার পদত্যাগ প্লে কার্ডে এমন স্লোগানে লিখে রাস্তায় নেমেছেন তারা। ইউক্রেনে আরেক দফা হামলা চালিয়েছে রাশিয়া। গত রাতেই এই হামলায় অন্তত 4 জন নিহত হয়েছেন। এর আগে সোমবার বড় ধরনের হামলা চালায় রুশ বাহিনী, এতে অন্তত 7 জন নিহত হয়েছে। পুরো ইউক্রেন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার হুমকির মধ্যে রয়েছে বলে জানিয়েছে দেশটির বিমান প্রতিরক্ষা বাহিনী। গণ অভ্যুত্থানের হত্যাকাণ্ডের তদন্ত শুরু করতে সরকারের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মেশিনের টেকনিক্যাল টিম। স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এই কথা জানান সফররত দলটির প্রধান। আর স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর মতে জাতিসংঘকে তদন্তে সহায়তা দিতে প্রস্তুত অন্তর্বর্তী সরকার। জুলাইয়ের শুরু থেকে শিক্ষার্থীদের যে আন্দোলন আগস্টে গিয়ে দানা বেঁধেছিল গণ অভ্যুত্থানে তা দমনে সব শক্তি নিয়োগ করেছিল আওয়ামী লীগ সরকার। বেসরকারি হিসেবে বল প্রয়োগে সেই ঘটনায় নিহত প্রায় 900 মানুষ। এই হত্যাকাণ্ড নিয়ে যখন দেশে বিদেশে চলছে নানা আলোচনা, তখন আসলে কি ঘটেছিল এই 2 মাসে সে তদন্ত শুরু করতে 5 দিন ধরে বাংলাদেশ সফর করেছেন জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মেশিনের টেকনিক্যাল টিম। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই দলটি প্রথমবার বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে। বৈঠক শেষে জাতিসংঘের সফররত এই দলটির প্রধান জানান তদন্ত শুরু করতে সরকারের পক্ষ থেকে ইতিবাচক সাড়াই পেয়েছেন তারা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ ব্যাপারে জানানো হয় জাতিসংঘের কারিগরি এই দলটি প্রাথমিকভাবে 2 মাসের ঘটনার তথ্য প্রমাণ সংরক্ষণের জন্য অনুরোধ জানিয়েছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব জাহাঙ্গীর আলম চৌধুরী জানান তারা এই তদন্ত সহায়তা করতে জাতিসংঘের দলটিকে সহায়তা করতে প্রস্তুত। এর আগে এই উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক করেন। এই বৈঠকে মূলত কৃষি ও বন্যা নিয়ে আলোচনা হয়। এ ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে অবস্থান করা 9000 চীনা নাগরিকের নিরাপত্তা নিয়ে কথা বলছেন।
নিউ ইয়র্ক বাংলা লাইভ নিউজ। আর্লিংটন ন্যাশনাল সেমিটারিতে একটি পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে অংশ নিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর ন্যাশনাল গার্ড অ্যাসোসিয়েশনকে দেওয়া এক ভাষণে আফগানিস্তান ইস্যুতে প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের সমালোচনা করেন ট্রাম্প। কাবুল বিমানবন্দরে হামলায় 13 আমেরিকান সেনা সদস্য নিহতের তৃতীয় বার্ষিকীতে আর্লিংটন ন্যাশনাল সেমিটারিতে পুষ্পস্তবক অর্পণ করেন ট্রাম্প। এরপর নির্বাচনে অন্যতম ব্যাটল গ্রাউন্ড স্টেট মিশিগানে ন্যাশনাল গার্ড অ্যাসোসিয়েশনে সংস্থাটির বার্ষিক সম্মেলনে ভাষণ দেন তিনি। এ সময় আমেরিকান রিজার্ভ ফোর্সের সদস্য ও সাবেক কংগ্রেস সদস্য তুলসী গেবার্ড নির্বাচনে ট্রাম্পকে সমর্থনের কথা জানান। তুলসী ইরাক ও কুয়েতে আমেরিকান সামরিক বাহিনীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। 2021 সালের আগস্টে আফগানিস্তান থেকে বিশৃঙ্খলভাবে সেনা প্রত্যাহারের বিষয়টি বাইডেন প্রশাসনকে নিয়ে রক্ষণশীলদের সমালোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন ধরেই আফগানিস্তান পরিস্থিতি ঠিকভাবে সামলাতে না পারার অভিযোগ এনে বাইডেনের নিন্দা করেছেন। সোমবার ট্রাম্প সেনা প্রত্যাহার নিয়ে বাইডেনের সিদ্ধান্তকে বোকা প্রস্থান ও বিব্রতকর মুহূর্ত হিসেবে অভিহিত করেছেন। এর পাশাপাশি এই ঘটনায় ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের সমালোচনাও করেছেন তিনি। ট্রাম্প তার ভাষণে বলেন, কামালা হ্যারিস ও জো বাইডেনের কারণে আফগানিস্তানের অপমান বিশ্বজুড়ে আমেরিকার বিশ্বাসযোগ্যতা ও সম্মান নষ্ট করেছে। Kamala Harris, Joe Biden, the humiliation in Afghanistan set off the collapse of American credibility and respect all around the world. তিনি আরো বলেন, যেসব সেনা সদস্যরা আমাদের দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছিলেন, আমরা কখনোই তাদের ভুলব না। তারা চিরদিন আমাদের হৃদয়ে থাকবে। We'll get the resignations of every single senior official who touched the Afghanistan calamity on my desk at noon on Inauguration Day. You know, you have to fire people. You have to fire people when they do a bad job. We never fire anybody. এই সময় ট্রাম্প আরো দাবি করেন যে বাইডেনের জায়গায় তিনি থাকলে সেনা প্রত্যাহারের বিষয়টি অন্য উপায়ে সমাধানের চেষ্টা করতেন। Trump declared that if he's re-elected, there will be accountability. আফগানিস্তানে নিহত সেনাদের নিয়ে এই সময় ট্রাম্প বলেন, আমেরিকার জনগণের স্বার্থ রক্ষা করে এমন একটি সরকার প্রতিষ্ঠা করে আমরা তাদের স্মৃতির প্রতি সম্মান জানাবো। 3-year anniversary of the terrorist attack at Abbey-Gate. Now we say Abbey-Gate. অন্তর্বর্তী সরকারের 4 জন উপদেষ্টাকে আরো কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। কমানো হয়েছে প্রধান উপদেষ্টার দায়িত্ব। উপদেষ্টাদের দপ্তর পুনর্বণ্টন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রথমে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে রাখা হয়েছিল 27টি মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব। পরে অন্য উপদেষ্টাদের কয়েকটি মন্ত্রণালয় ও দপ্তরের দায়িত্ব দিয়ে প্রধান উপদেষ্টার দায়িত্ব কমানো হয়েছিল। পরে তা আরও কমানো হয়। সর্বশেষ তার হাতে 10টি মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব ছিল। কিন্তু নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে এখন 6টি মন্ত্রণালয় ও বিভাগ রাখা হয়েছে। এগুলো হলো মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, খাদ্য মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের হাতে অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়ের পাশাপাশি নতুন করে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। হাসান আরিফকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পাশাপাশি ভূমি মন্ত্রণালয়, ব্রিগেডিয়ার জেনারেল অব এম শাখাওয়াত হোসেনকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাশাপাশি নৌ পরিবহন মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদকে আগের মন্ত্রণালয়ের পাশাপাশি নতুন করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের বিদায়ের পর 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। প্রধান উপদেষ্টা সহ এই সরকারের সদস্য সংখ্যা প্রথমে ছিল 17, পরে আরও 4 জন উপদেষ্টা যুক্ত হন। এখন মোট উপদেষ্টার মোট সংখ্যা 21। এছাড়া প্রধান উপদেষ্টার একজন বিশেষ সহকারী নিয়োগ করা হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বিক্ষোভকারীরা সচিবালয়ে ঢোকার চেষ্টাও করেন।
আনন্দবাজার জানিয়েছে, মঙ্গলবার মহাত্মা গান্ধী সড়ক, কলকাতা পুলিশ ট্রেনিং স্কুল, সাঁতরাগাছি, হাওড়া সেতুতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। বিক্ষোভকারীদের ইটের আঘাতে আইনশৃঙ্খলা বাহিনীর এক সদস্যের মাথা ফেটে যায়। বিক্ষোভের মুখে কোনা এক্সপ্রেসওয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটায় সবাই মেট্রোতে করে গন্তব্যে ছোটার চেষ্টা করেন। পশ্চিমবঙ্গের বিখ্যাত আরজিকর হাসপাতালে এক নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বেশ কয়েকদিন ধরে আন্দোলন করছেন সেখানকার শিক্ষার্থীরা। এরপর এটি মমতার পদত্যাগের আন্দোলনে রূপ নেয়। দফা 1 দাবি 1 মমতার পদত্যাগ প্লেকার্ডে এমন স্লোগান দিয়ে রাস্তায় নেমেছেন তারা। বিক্ষোভকারীরা পশ্চিমবঙ্গের সচিবালয় নবান্নে প্রবেশের চেষ্টা করেন। এ সময় সেখানে ব্যাপক সংঘর্ষ বাধে। বিক্ষোভকারীদের সরিয়ে দিতে পুলিশ কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে। অপরদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রতিহত করতে বিক্ষোভকারীরা ইটপাটকেল নিক্ষেপ করেন। মুখ্যমন্ত্রী মমতা মুখোপাধ্যায় সচিবালয়ে প্রবেশ করেন। বিক্ষোভ চলার সময় তিনি সেখানেই অবস্থান করছিলেন। বিক্ষোভকারীদের উপর যদি পুলিশ কোনো নির্যাতন চালায় তাহলে কঠোর অবস্থানে যাবেন বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী। নিউ ইয়র্ক বাংলা লাইভ নিউজ। আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী কামালা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যকার আগামী মাসের ডিবেটে মাইক্রোফোন বন্ধ রাখা নিয়ে দ্বিমত সৃষ্টি হয়েছে। ডিবেট চলাকালে এক প্রার্থীর কথা বলার সময় আরেক প্রার্থীর মাইক্রোফোন বন্ধ রাখা হবে কিনা তা নিয়ে তর্কাতর্কি করছে ট্রাম্প ও কামালার প্রচার শিবির। ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিসের প্রচার শিবির এক বিবৃতিতে সংবাদ মাধ্যম সিবিএস নিউজকে জানায়, ডিবেট চলার পুরোটা সময় দুই প্রার্থীর মাইক্রোফোনই চালু থাকবে বলে চাওয়া তাদের। কিন্তু রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প শিবির চাইছে 10 সেপ্টেম্বরের ডিবেটে একই নিয়মে হোক যেমনটি প্রেসিডেন্ট জো বাইডেনের প্রার্থী থাকার সময় ছিল। ওই সময় মাইক্রোফোন বন্ধ রাখার নিয়ম নির্ধারিত হয়েছিল। এর আগে জুনে সম্প্রচার মাধ্যম সিএনএন-এ বাইডেনের সঙ্গে ট্রাম্পের প্রথম দফা ডিবেট অনুষ্ঠিত হয়। এরপরের ডিবেটের জন্য এবিসি নিউজে 10 সেপ্টেম্বর দিন ধার্য হয়। বাইডেন নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোয় ভাইস প্রেসিডেন্ট কামালাকে প্রার্থী করা হয়েছে। তাই পরবর্তী ডিবেট ও ট্রাম্প কামালার মধ্যে হবে। বাইডেন শিবির ডিবেটের যে নিয়ম নির্ধারণ করেছিল তাতে ডিবেট চলাকালে যখন একজন প্রার্থী কথা বলবেন তখন আরেক প্রার্থীর মাইক্রোফোনটি বন্ধ থাকবে। ট্রাম্প শিবির এই নিয়মে রাজি হয়েছিল, কিন্তু এখন ট্রাম্পের সঙ্গে কামালার প্রথম মুখোমুখি ডিবেটের 2 সপ্তাহ আগে এসে ডেমোক্রেট শিবির চাইছে মাইক্রোফোন পুরো ডিবেটের সময়টাতেই চালু থাক। ডেমোক্রেট শিবিরের দাবি, মাইক্রোফোন অন থাকলে ডিবেটে চলাকালে একজন কথা বলার সময় অন্যজন তাতে হস্তক্ষেপ করতে পারবেন এবং মঞ্চে দুই প্রার্থী একে অপরের পাল্টাপাল্টি মতামত দিতে পারবেন। তবে রিপাবলিকান শিবির বলছে বাইডেনের সঙ্গে ডিবেটের সময় মাইক্রোফোন বন্ধ থাকাটা বেশ কাজে দিয়েছিল। কামালা শিবির ডিবেট থেকে সরে যেতে নতুন উপায় বের করতে চাইছে। নিউ ইয়র্ক বাংলা লাইভ নিউজ।